সবার আগে বলি, যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, পুরনো সিলেবাসে প্রচুর অঙ্ক ছিল। প্রচুর মানে একটা জায়েন্ট স্কেলে অঙ্ক করতে হতো। 40টা অঙ্ক যদি কেউ একটা বাচ্চা কাচ্চা করতো, তারপরে যে চ্যাপ্টার পুরো সেট হয়ে যেত, সুন্দর একটা স্কোরিং এরিয়াও ছিল। নতুন সিলেবাসে এর অঙ্ক উঠিয়ে দিয়েছে, মানে এটা নর্মাল থিওরি জিজ্ঞাসা করে, কেস স্টাডির মধ্যে অঙ্ক ঘুরিয়ে দিতে পারে, সে নিয়ে নো ডাউট। বাট আমরা ট্রাই করবো এই কনসেপ্ট বিল্ড আপটা ফার্স্ট করা। কেন পরের সেমিস্টার বল বা এন্টার অ্যাকাউন্টেন্সি লাইফে বল, এই চ্যাপ্টার কনসেপ্টটাই হচ্ছে মেন। খুব সুন্দর এ থিওরি করানো আছে, অ্যাকাউন্টিং ইমপ্লিমেন্টেশনটা করা নেই। আজকে আমরা অ্যাকাউন্টিং ইমপ্লিমেন্টেশনে এগোচ্ছি। দেখ, আমি চ্যাপ্টারটার নাম বলেছি অ্যাকাউন্টিং ফর ডেপ্ট। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও বলা যায়, রিজার্ভ অ্যান্ড প্রফিশনও বলা যায়, অনেক রকম যা ইচ্ছা বলতে পারে। এর মেন উদ্দেশ্য, এই যে কনসেপ্ট, এটা কোনো আলাদা নয়। তো ফার্স্ট এটা মাথায় রাখতে হবে, আমরা যে কাজটা করছি আগে বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে যদি আমরা ঠিকঠাক করে মনোযোগ সহকারে করেছি। এই কাজটা ইউটিউবে দিয়ে দেবো, যেমন ইকোনমিক্সের ফার্স্ট কনজিউমার দিয়ে দেবো। ইচ্ছা আছে টোটাল একটা ইকোনমিক্সের রিভিশন ভিডিও দেওয়া, ম্যারাথন। দেখছি আস্তে আস্তে করে এক্সাম শুরু করবি, মানে আমি ছুটি নেবো না, আমি কাঁড়ও চালাবো তোদের পিছনে, কতটা তোদেরকে সাপোর্ট করতে পারি। কেন এটা ইউটিউবে দেবো? তার কারণ এটা কাজে লাগবে, আমাদের দরকার। দেখ, যদি তোরকে বলি concept of provision for doubtful debts, যদি কনসেপ্টের কথা বলি, সাপোজ ধর 2024, এগুলো টুকতে থাকবে আমার সাথে, যেরকম করব যা করব সেটা পুরো খাতায় হুবহু করব। 2025 এ দুটো ক্যালেন্ডার ফাইন্যান্স অ্যাকাউন্টিং ইয়ার। ক্যালেন্ডার মানে স্যার জানুয়ারিতে শুরু, ডিসেম্বরে শেষ, তাই তো? এই যে ক্যালেন্ডার ইয়ার বলে, এটা জানুয়ারি থেকে ডিসেম্বর মধ্যে চলে। ধর সাপোজ একটা বিজনেস গ্রো করতে গেলে ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল বোধ করে। মজাদার ব্যাপার, আমার বিজনেসে কি হয়, পুরো ক্যাশ প্লাস অ্যাডভান্স, মানে সব থেকে বেস্ট বিজনেস মডেল বলা হয় আমাদেরটা। কেন? প্রথম হচ্ছে তো ক্যাশে হবে সব কাজ, আগে টাকা দাও তারপরে পড়া, আর সবার আগে কি আগে অ্যাডভান্স দাও, কাজ পুরো নেমে পড়ে। এরকম টিচার হচ্ছে পুরো 12 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছে, আছে দিয়েও দেয়। সেরকম তাবৎ টিচার আমার মতন এরকম নর্মাল নয়, ঠিক আছে? তো যাই হোক, তো মধ্যে কথা, তো যে কোনো বিজনেস গ্রো করতে গেলে আমাদের ক্রেডিট সেলের দরকার আছে। তা ক্রেডিট সেল হয়ে যদি হয় তার ডেটাও তৈরি হবে। সাপোজ ধর এই বিজনেসে এই সালে ডেটা হচ্ছে 1000 রুপিস, মানে আমি আমার কাস্টমারের কাছ থেকে টাকা পাবো 1000 টাকা। এবার এই ডেটা অনেক রকমের হয়, একটা গুড ডেটার হয় যে ভালো টাকা দেয়, ব্যাড ডেটার হয় যে টাকা মেরে চলে যায়।
ধর এই ডেটার মধ্যে কেউ আমার টাকা মেরে চলে গেছে, তাহলে তাহলে সে টাকা মেরে চলে গেলে তো ব্যাড ডেপ্ট হবে। এবার হ্যাঁ আমাদের ভাব, তো ডেটর যদি টাকা না দেয়, ভালো করে বোঝা গেছে, তাহলে ধর একটা ডেটর টাকা মেরেছে 50 টাকা, তাহলে 1000 টাকার মধ্যে আমার কাস্টমার আমার 50 টাকা মেরে দিয়েছে। তো এই সিচুয়েশনে যদি দাঁড়ায়, ওকে, তার মানে স্যার আমার বিজনেসে লোকে টাকা মারতে পারে। তো এই বছর যদি 1000 টাকা 50 টাকা মানে 5% টাকা মেরে দেয়, তাহলে পরের বছরের উপর টাকা 5% মারতে পারে, পারে তো। তো তখন আমি পরের বছরের জন্য আমরা কি করি, আমরা প্রভিশন করি। অন ডেটর্স, কার উপর, ডেটর্স এর উপর। সাপোজ দ্য পরের বছর টাকা মারতে পারে, আমি তার জন্য প্রভিশন 100 টাকার করে রাখলাম, 10% প্রভিশন করলাম। এটা মালিকের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা এই প্রভিশনটা কেন করেছি? এই বছর টাকা মেরেছে বলে না, এই বছর টাকা মেরেছে বলে আমার মাথায় বুদ্ধি এসছে আমি প্রভিশন করব পরবর্তী বছরের জন্য। মানে বলে না চোর পালালে বুদ্ধি আসে, তো টাকা মেরেছে এই বছর একটা ডেটর, তাই পরের বছরের জন্য আমি কি করেছি, প্রভিশন করেছি। তাহলে এই প্রভিশনটা পরের বছর কাজে লাগবে, এই বছর যে ডেটরটা করেছি এই বছর কাজে লাগবে। আর প্রভিশন ফর ডাউটফুল ডেট যদি শর্টে করি, প্রভিশন ফর ডাউটফুল ডেট 100 টাকা ছিল আগের থেকেই ছিল। এবার যদি ওই বছরে আমার ব্যাড ডেট হয়, সাপোজ একটা নাম্বার নিলাম ₹80, তাহলে কি আমাদের মহান কোনো ক্ষতি হয়ে গেল? এটাই হচ্ছে মেন বোঝা, ঠান্ডা মাথায় রিল্যাক্সে বোঝার যে স্যার আগের বছর টাকা মেরেছিল বলে এই বছর আমি জমিয়েছিলাম, সেই জমানো টাকাটাই আমি এই বছর কাজ করছি, তাই আমার 80 টাকা যে লসটা হলো, ঠিক আছে 80 টাকা লস হয়েছে, আমি তো 100 টাকা জমিয়ে রেখেছিলাম। আমি জানতাম বিজনেস করতে গেলে কেউ টাকা মারবে, বিজনেস করতে গেলে কেউ টাকা মারবে, তো তার জন্য আমি আগের থেকে প্রি মেজারমেন্ট করে নিয়ে, ঠিক আছে, একটা কিওর করে নিলাম। তো দেখো আমার টাকা মারতে পারে, তার জন্য আমি আগের থেকে রিজার্ভ তৈরি করে নিলাম। এবার স্যার যেমন আগের বছর রিজার্ভটা আমার কাজে লেগে গেছে, আমি তো এই বছরও একটা রিজার্ভ তৈরি করবো না। সাপোজ ধর ওটা 120 টাকা তৈরি করলাম, সাপোজ এক্সাম্পল, তাহলে এই রিজার্ভটা কার কাজে লাগবে, এই রিজার্ভটা লাগবে পরের বছরে কাজে লাগবে। কোন বছর? 2026-এ কাজে লাগবে, 2025-এ এর কোনো কাজ নেই। তাই স্যার আগের বছরে যে রিজার্ভটা করি সেই রিজার্ভটাকে আমি ওপেনিং বলতে পারি, আর যেটা লাস্টে পরের বছরের জন্য করে রাখবো সেটাকে আমি ক্লোজিং বলতে পারি। তাহলে স্যার আমার ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে মেন ডিফারেন্স ব্যাপারটা কি? কিছুই না স্যার, আগের বছর যেটা ক্লোজিং ছিল এই বছর সেটা ওপেনিং হয়েছে, এই বছরে যেটা আমি ক্লোজিং আছে সেটা পরের বছর ওপেনিং হয়েছে। আর মজাদার ব্যাপার স্যার, আমার যে ব্যাড ডেট হয়েছে সেটা আমার ওপেনিং প্রভিশনের সাথে অ্যাডজাস্ট হবে, কিন্তু এইখানে যেহেতু ওপেনিং নেই তাই এটা অ্যাডজাস্ট হবে কার সাথে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা নামটা শুনেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, যেটা রেভিনিউ স্টেটমেন্টের একটি নাম।
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা রেকটিফিকেশন অফ এররে আমরা শুনেছি, এবং প্রফিট অ্যান্ড লস কে, ওর ক্যারেক্টারকে, ও সব কিছুকে আমরা জানতে পারবো একমাত্র কোথায়, সেটা হচ্ছে ঠান্ডা মাথায় যদি হয়ে যেতে পারে ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টার, সেটা নেক্সট সেমিস্টারে আসছে, যেটা একটা জায়েন্ট চ্যাপ্টার বলা হয়, জায়েন্ট কেস একটা আমাদের। এই সেগমেন্টটাকে আমরা বুঝে গেছি কেন প্রভিশনটা করছি আর কোথায় গিয়ে এফেক্ট হচ্ছে। যদি বুঝে যাই তাহলে আমরা এবার জার্নাল নিয়ে এগোবো। পয়েন্ট টুতে জার্নাল এন্ট্রিজ। প্রথম জার্নাল হচ্ছে আমরা প্রভিশনকে ক্রিয়েট করব। দেখ, আমরা গোল্ডেন রুল জানি, লুকা পেসোলি বানিয়ে দিয়ে গেছিলেন, যথেষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন, অ্যাকাউন্টেন্সির জনক ছিলেন। তো তার যে গোল্ডেন রুল, ওই রুলটা কিন্তু আমাদের খুব ঠান্ডা মাথায় যদি বুঝিস, আজকে বাস্তবে কিন্তু সব জায়গায় কাজে লাগে না। তাই আমরা যখন জার্নাল করি গোল্ডেন রুল দিয়ে করি, কিন্তু তাই সমস্ত জার্নাল কিন্তু গোল্ডেন রুল দিয়ে হয় না। তা যে জার্নালগুলো গোল্ডেন রুল ছাড়া হয় তাকে বলা হয় জার্নাল পপার। এটা আমরা কিছুটা শিখেছি, কিছুটা দেখেছি, কিছুটা আভাস আমাদের আছে। এবার স্যার কেমন ভাবে আছে যদি ঠান্ডা মাথায় বোঝা হয়, যেমন ধর রিজার্ভ বা প্রভিশন, মনে হচ্ছে আমরা যখন ডাইরেক্ট অ্যাডভান্সটা একটু ঘাটলাম, আমরা জানলাম স্যার এটা আমার লাইবিলিটি, এবং থিওরি ক্লাসে আমরা জানি এটা লাইবিলিটি, বাস্তব কথা। তো এই যে লাইবিলিটি ব্যালেন্স তো ক্রেডিট হয়, তো রিজার্ভকে যদি তৈরি করি রিজার্ভ ক্রেডিট হবে। তা আমি যদি এখন প্রভিশন তৈরি করি টু provision for doubtful debts হবে। সাপোজ আমি এক্সাম্পলে বলছি আমি 10 টাকা প্রভিশন করতে চাই, কিন্তু স্যার প্রভিশন আমি কোথা থেকে করব? প্রভিশন আমি আমার প্রফিট থেকে করব। সেভিংস আমরা কোথা থেকে করি? প্রফিট থেকে করি, ঠিক তো? বাড়িতে এলআইসিতে টাকা কোথা থেকে রাখে? যত আয় হয় ব্যয় মাইনাস দিয়ে যত থাকে তার থেকে করে, তাই তো? তাহলে স্যার প্রফিট ক্রেডিট না, প্রফিট ক্রেডিট তো, তাই না? ওটাকে ওটাকে কমাতে গেলে কি করব? ডেবিট করব, রাইট, উল্টো করব, ডেবিট। তাহলে স্যার প্রফিট বলতে গেলে এখানে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট। খুব রিল্যাক্সে ঠান্ডা মাথায় বোঝার ব্যাপার আছে। তাহলে স্যার রিজার্ভ ক্রিয়েট করলাম এইভাবে, তাই যদি নারেশন বলে দিই বিং ক্রিয়েট provision for debts। এবার স্যার রিজার্ভটা কেন করেছি? করেছি ব্যাড ডেটের জন্য, আমার ডেটর যদি টাকা মেরে দেয় তার জন্য তো। এবার স্যার ডেটর টাকা মেরে দিলে ব্যাড ডেট তো আমার লস। সাপোজ ধর আমার লস হচ্ছে 7 টাকা, এবার বল এই লসটা কে করিয়েছে আমাকে? আমার সকল কাস্টমার। সেই কাস্টমার আমাকে টাকা দেয়নি বলে আমার রিজার্ভ তৈরি হয়েছে। এটা কিন্তু খুব বোঝার ব্যাপার আছে। আমার কাস্টমার আমাকে টাকা দেয়নি, তাই তো আমি রিজার্ভটা করেছি।
আর সরি টাকা দেয়নি বলে ব্যাড ডেট তৈরি হয়েছে, তাই আমি রিজার্ভটাও তৈরি করেছি। এবার কাস্টমার টাকা না দিলে, যে কাস্টমার টাকা দিয়েছে তো আমাকে দেবে না, তাহলে সেই কাস্টমারকে তো কমাতে হবে। ধর আমাকে একটা কাস্টমার ও টাকা মেরে দিয়েছে, আর যে আমার টাকা মেরে দিয়েছে তার মানে কি তার ভ্যালুটা কমাবো না? কাস্টমার কি ডেবিট? কারণ ডেবিট তো অ্যাসেট, পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু অ্যাসেট। পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা পার্সোনাল কিন্তু অ্যাসেট কেন টাকা পাবো? তার কাছে আমি টাকা পাবো না, পাবো কি? পাবো তো না। যেহেতু পাবো না তাহলে তাকে কাটতে হবে। কাটতে গেলে কি করবো? তাকে ক্রেডিট করবো, মানে তাকে কমাবো। তাকে কমাতে গেলে তাকে ক্রেডিট করে দেবো। টু, হ্যাঁ না, টু সান্ড্রি ডেটর। সান্ড্রি মানে অনেকগুলো ডেটরকে একসাথে সান্ড্রি বলা হয়, সান্ড্রি ডেটর। আমাদের বিজনেসের সব থেকে মেন ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে এগুলো একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। বিং written off items বা বিং চার্জ ব্যাড ডেট এগেনস্ট ডেটর, সেটা বেটার হবে। বিং চার্জ ব্যাড ডেট এগেনস্ট ডেটর্স। একবার শিখে গেলে, মাথায় ঢুকে গেলে, এক্সাম্পল এস্টাবলিশ করলে আর সব হয়ে যাবে। এবার স্যার এই ব্যাড ডেটটা কি? আমার লস। আর আমি তোদেরকে কি বলেছিলাম? আমরা আমাদের নমিনাল অ্যাকাউন্টকে বাঁচিয়ে রাখি না। লস আমাদের নমিনাল অ্যাকাউন্ট, তাকে আমরা বাঁচানোর কোনো টার্গেটেই নেই। বলেছেন তো, আমরা আমাদের রিয়েল এবং পার্সোনালকে বাঁচাই বলে সেটা ব্যালেন্স শিটে যায়। আরো ডিটেল এগুলো আসবে সামনের সেমিস্টার যখন আমাদের বড়, মানে আমার সিলেবাসটা একটু এরকমভাবেই করেছে যে কিছুটা কিছু নলেজ তো জান। এটা খারাপ না, এটা ভালো দিক যে হ্যাঁ অন্য সেমিস্টারের নলেজ যদি আমরা জানি, অন্য সেমিস্টারের প্রতি ইন্টারেস্টও বাড়ে। ও আচ্ছা, ভালো কিছু শিখবো, নতুন কিছু জানবো, আরো পড়ার কনসেপ্ট আমাদের দাঁড়াচ্ছে। তো এরকম কমন সেন্সের সাথে আমি তোদেরকে বলি যে আমাদের নমিনাল অ্যাকাউন্টকে আমরা কেটে দিতে হবে। তো আমরা তো ব্যাড ডেট তৈরি করেছি, তো ব্যাড ডেটটা কি আছে? ডেবিট আছে, তো কাকে দিয়ে কাটবো? ব্যাড ডেটকে ডাইরেক্ট কেটে দিয়ে আছে, তারপরে কাকে দিয়ে কাটি? তো ব্যাড ডেট ডেবিট, কাটতে গেলে কি করবো? টু ব্যাড ডেট, ব্যাড ডেট ডেবিট, তাকে কাটলাম ক্রেডিট, ঠিক? এবার আমার একটা কথা বল, এই প্রভিশনটা আমি কেন তৈরি করেছিলাম? এই ব্যাড ডেটটা হবে বলে তো। প্রভিশন তৈরি হয়েছিল কেন প্রথমে? হ্যাঁ আগের বছর তৈরি হয়েছিল, এই বছর মালটা এসছে, কিন্তু কেন? রিজন ছিল আমি ব্যাড ডেট, এই যে ব্যাড ডেটটা মোকাবিলা করবো বলে। আর আমার কাছে সাফিসিয়েন্ট অফ ফান্ড আছে, 10 টাকা রেখেছি, 7 টাকা লস, তাহলে এইটা ক্রেডিট আছে তো, এইটাকে এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। ক্রেডিটটাকে অ্যাডজাস্ট করলে কি করবো? ডেবিট। তাহলে ডেবিটও করে দেবো প্রভিশন ফর doubtful debts, অ্যাকাউন্ট ডেবিট 7 টাকা। being transferred but কোনো সমস্যা? এই তো, এটা আমরা বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার কনসেপ্ট। ওকে, এবার স্যার আমাদের ব্যাড ডেট অ্যাকাউন্টিং শেষ।
এবার একটা এক্সাম্পল আগে আমরা করি। হ্যাঁ, চলো। দেখো, সানডে ডেটর্স অন 1/1/24 80,000। on 31st January 24 1 lakh। Debts during the year 3200। Provision for doubtful debts added a 10% on debtors। Pass the journal entries। সুন্দর একটা এক্সাম্পল। অঙ্কের সব থেকে মজাদার জায়গা কি জানিস? আমাকে এখানে ডেটর বলে দিয়েছে একটা ওপেনিং ডেট, একটা ক্লোজিং ডেট, আমাকে প্রভিশন বলেনি। আর সব থেকে ইউনিক কথা, পুরো অঙ্কের এটা হচ্ছে অন ডেটর, মানে প্রভিশন আমাকে ডেটরের উপর বার করতে হবে। তার উপর ডেটর। তাহলে স্যার যদি আমি ক্লোজিং প্রভিশন বার করার কথা ভাবি, 1 লাখ টাকার উপর 10% 10,000 টাকা হবে। যেহেতু আমাকে কোশ্চেনে দিতে পারে, কোশ্চেনে বলে দিতে পারে যে স্যার তোমার প্রভিশন এত, কিন্তু যদি দিয়ে দেয়নি তাহলে ডেটের উপর 10,000 টাকা। তেমনই ওপেনিং এর উপর যদি করি 10% বসালে 80,000 টাকা 10% 8,000 টাকা হবে। যদি আমাকে দিত, যদি না দেয় তাহলে তো আমাকে বার করতেই হবে। তাহলে ফার্স্ট যেটা জার্নাল ছিল, আমি আমার প্রভিশন তৈরি করব। প্রভিশন তৈরি করা জার্নাল ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট টু provision for doubtful debts। কত টাকা? 8,000। ফার্স্ট জার্নাল আমাদের। ফিরে করো এটা। হ্যাঁ চলো।
ব্যাড ডেট কত হয়েছে আমার? 32,000, 3,200, 3,200। তো ব্যাড ডেটটা জেনারেট হচ্ছে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ডেটা। সিম্পল, প্রভিশন তৈরি করলাম, ব্যাড ডেট রেজিস্টার করে দিলাম। এবার আমি আমার ব্যাড ডেটকে কাটবো। এবার দেখ, আমি টাকা জমিয়েছিলাম কত? 8। লস হয়েছে কত? অনেক কম লস হয়েছে, আমি খুব খুশি। তাই তো? লস আমার কম হয়ে গেছে, আমি খুব আনন্দে আছি, আমার কোনো সমস্যা নেই। আর সব থেকে মজাদার জিনিস, যে রিজার্ভটা করেছি রিজার্ভ আমি 10টা মিটিয়ে দিয়ে আর টাকা আমার বাঁচবে। ঠিক? তাহলে স্যার ব্যাড ডেটকে কাটতে গেলে ব্যাড ডেটকে কি করবো? টু ব্যাড ডেট। আর কাকে দিয়ে কাটবো? ওপেনিং প্রভিশন। তাই এবার আমার একটা কথা বল, আমি এখানে কত প্রভিশন সেট করতে পেরেছি বলতে পারিস আমাকে? প্রভিশন কত সেভ হয়েছে আমার? কি করে পেলাম স্যার? 8,000 টাকা থেকে লস 3,200 যদি মাইনাস করে দিই, এই প্রভিশনটা আমি সেভ করে ফেলেছি। মানে এই প্রভিশনটা আমি ইউজ করিনি, ইউটিলাইজ হয়নি। কেন? আমি দেখেছি, আমি ভেবেছিলাম আমার ডেটররা মহান চিটিংবাজ, কিন্তু আমি দেখলাম যে অতটাও চিটিংবাজ নয়, একটু কম চিটিংবাজ, ম্যাক্সিমাম টাকা রিকভারি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার স্টুডেন্টদের মধ্যে কেউ টাকা মারতে পারে, কিন্তু না, আমার প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো। মাসের প্রথমে কেন আগের থেকে টাকা দেওয়া শুরু করে দিচ্ছে আমাকে ভরে ভরে। তার সব থেকে বড় এক্সাম্পল কে? আমাদের অনিরুদ্ধ। তাই তো? যাই হোক, এবার দেখ অঙ্কের সব থেকে মজাদার জিনিস কি, এটা ওপেনিং প্রভিশন 8,000 ছিল, আর প্রভিশনটা মেনটেন করতে বলেছে 10,000। মানে কি, প্রভিশন তুমি কন্টিনিউ করে দাও, মানে পরের বছরের জন্য এই বছর প্রভিশন তৈরি করবো তো, উচিত তো? স্যার প্রভিশন তৈরি করার জানাল তো আমি জানি, কিন্তু স্যার আমার আগের থেকে কত প্রভিশন হয়ে আছে, তাহলে আমার স্যার নিউ প্রভিশন কত করব? 10,000 করতে হবে। আগের থেকে যদি 4,800 হওয়া থাকে, তাহলে কত টাকা করতে হবে? কারণ আগের থেকে আমার পুরনো প্রভিশন বেঁচে আছে কত? 4,800। নতুন প্রভিশন 10,000 পর্যন্ত যেতে হবে, তাহলে এক্সট্রা আমি কত করব? 5,200। তাহলে আমি এই যে সেম প্রথম জার্নালটা ছিল, সেই জার্নালটা মেরে দেবো আবার নিউ প্রভিশনের জন্য। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু provision for doubtful debts.
পুরো কোশ্চেনটাকে গ্রো থ্রু করো। আমার মনে হয় তোমাদের মাথায় এটা এস্টাবলিশড হয়ে গেছে পুরোপুরি। মানে এখানে তোমরা, আমি জানি 100% স্কোর আছে যে আমরা অঙ্ক মাথায় পুরো ঢুকিয়ে পেরেছি স্যার, এরকম ধরনের 50খানা অঙ্ক দিলেও আমরা করতে পারবো। তুমি যদি একবার দিয়ে দেখো, আমরা 50টা জায়গায় 55টা অঙ্ক করে দেখাবো। এই কোশ্চেনটাকে ঠান্ডা মাথায় দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার মনে হয় অঙ্কটা তোরা দেখলেই বুঝতে পারবি, এক্ষুনি যে এক্সাম্পলটা তোরা করলি সেটা এই অঙ্কটাই, যে অঙ্কটা এক্ষুনি করলি সেটা হচ্ছে এই অঙ্কটাই। আর আমার মনে হয় যে তোরা এখানে যে অ্যান্সার গুলো আছে, প্রথম 4টে অ্যান্সার তোদের খাতার অ্যান্সার শিটটার থেকে মিলিয়ে দিতে পারবি। 5 নম্বর অ্যান্সারটা টাফ হবে, আমি বলে দেবো, তারপরে মিলা। প্রথম 4টে মিলিয়ে নে, ইজিলি মেলাতে পারবি। দেখ প্রথম 4টে কোনো সমস্যা হবে না। প্রফেশন ফর ডাউটফুল ডেটে এন্ট্রি কি? দেখ অপশন সি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডাউটফুল ডেট। কোশ্চেন 2 তে কোনো সমস্যা আছে? কতটা ব্যাড ডেট রিটেন হচ্ছে? ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডে রিটার্ন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, কতটা ব্যাড ইউটিলাইজ হচ্ছে প্রভিশন? স্যার 3200। আর জার্নালটা বলা আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড ডেট। 4 কোশ্চেনটা যদি দেখি, কতটা নতুন ব্যাড ডেট, নিউ ব্যাড ডেট তৈরি করতে হবে? অপশন ডি 5200 করেছি লাস্টে। সাপোজ তোদের এই জায়গাটা চেঞ্জ করে 4% করে দিত, তাহলে তো ক্লোজিং 10,000 জায়গায় কত হতো? 4,000 হতো। এবার আমরা সেভ করেছি কত? তাহলে নিউ প্রফেশন আমাকে কি তৈরি করতে হতো না নিউ প্রফেশন সারা ওড়াতে হতো আমাকে? ওড়াতে এখন 4,800 আছে, আমার করতে 4,000, তাহলে আমি 800 কি করতাম? 4,000 করতে হতো, তাহলে 800 কি করতাম? আমি রিভার্স এন্ট্রি মারতাম। ব্যাড ডেট তৈরি করার এন্ট্রি যদি এটা হয়, ব্যাড ডেটকে কাটার এন্ট্রি কি উল্টো? প্রভিশন ফর অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ঠিক তো? কোশ্চেন নাম্বার 5 এটাই বলেছে এমসিকিউতে। কোশ্চেন নাম্বার 5 এটাই বলেছে। রেডি? এবার আমি একটু এক্সাম্পলটাকে ঘোরাতে চাইছি। একটা নতুন এক্সাম্পল লেখো। আচ্ছা, ব্যাড ডেট যা হয়, ঠিক আছে, ব্যাড ডেট যা হয়
ডিসকাউন্ট অ্যালাউডের সেম ট্রিটমেন্ট হয়। সাপোজ সান্ডিডেটর ওপেনিং সান্ডিডেটর 4 লাখ, ক্লোজিং সান্ডিডেটর 4,80,000, ডিসকাউন্ট অ্যালাউড 30,000। Provision for discount allowed at the top. $10% on the top. আলাদা কি আছে স্যার? ব্যাড ডেপ্টের জায়গায় ডিসকাউন্ট অ্যালাউড, ট্রিটমেন্ট সেম। ঠিক আছে, তাহলে স্যার আমরা যদি বলে তাহলে আমার ক্লোজিং ডেটের কত, ক্লোজিং প্রভিশন কত হবে? 48,000। 4,80,000 উপর 10%। সেম ভাবে কত হবে? 40,000, 4,00,000 10% ওপেনিং। আর আমার ডিসকাউন্ট অ্যালাউড খুব সুন্দর করে বলে দিয়েছে স্যার 30,000। আমার কাজ কি, দাগ কাটো আর সুন্দর সুন্দর জার্নালিটি মারো। স্যার ওপেনিং প্রভিশন 40,000, আমি কি করবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু provision for discount allowed account। একইভাবে ডিসকাউন্ট তৈরি করে যাবেন ব্যাড ডেপ্টের মতো। discount account debit to Sunday data।
এবার স্যার আমি ডিসকাউন্টে কাটবো তো, কাটতে গেলে ক্রেডিট করবো। টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, সরি এটা 48 হবে না, 30,000। এক্সাম্পল 30,000 আছে। আর প্রভিশন ফর ডিসকাউন্টই কাটবে এটাকে। এবার স্যার আমার প্রভিশন ছিল কত, 40,000, ইউজ হয়েছে কত 30, সেভ হয়েছে কত, প্রভিশন সেভ কত করেছি আমরা, 10,000, 40 - 30 আনইউটিলাইজড করা, আমাকে তৈরি করতে বলছে কত ক্লোজিং প্রভিশন 48,000। আগের থেকে আমার 10,000 আছে, তাই নিউ প্রভিশন কত করবো আমি, $38,000। প্রভিশন ক্রিয়েটে জার্নাল মেরে দিই, ফর ডিসকাউন্ট অ্যালাউড। ভালো করে কোশ্চেন নাম্বার 2টা পড়, দেখ আমরা কোশ্চেন নাম্বার 2টাই সলভ করলাম, কোশ্চেন অ্যান্সার গুলো সব পড়ে আশা করছি পারবি এবার। কোশ্চেন অ্যান্সার গুলো ম্যাচ করা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, প্রভিশনের জার্নালটি বলেছে, তাই তো, কি হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু 40,000 মেরেছিলাম, তাই তো। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, জার্নালটি বলো ডিসকাউন্টে, ডিসকাউন্টেড অ্যাকাউন্ট ডেবিট টু সানি ডেটা, অপশন সি। অপশন 7 কি বলেছে, সরি 8 আনইউটিলাইজড প্রভিশন, কোনটা, বি অপশন। একটা কত তৈরি করতে হবে ব্যালেন্সে, নিউ প্রভিশন 38,000 টাকা, আর টেনেরটা আরো সোজা, যদি এটা 10% জায়গায় 5% হতো তাহলে কি,
এটা যদি 5% হয় তাহলে কি হবে? তো এটা কত হবে? 24,300 হবে। আগে থেকে 10,000 করা আছে, 24,000 থেকে 10,000 মাইনাস দিলে আমি তাহলে এখানে 38,000 14,000 টাকার নতুন রিসার্চ তৈরি করবো, তাই তো? এই তো কাজ। আমার মনে হয় রিজার্ভ অ্যান্ড প্রভিশন তোদের মাথায় খুঁটিতে একদম সুন্দর ঢুকে গেছে, যা এস্টাবলিশ হয়ে গেছে। পরীক্ষা তোরা গিয়ে উল্টো অন্যদের শেখাবি, তাহলে বই খাতে বার কর, আমি শেখাচ্ছি। কিছুই না। যদি ওটা 5% বলতো তাহলে তো 24,000 টাকা হতো। আগের থেকে 10 তৈরি করা আছে, তাহলে কত লাগবে? 14। এই জার্নালটা 38 টাকা 14,000 টাকা, ঠিক আছে?